সারা জীবন যে সবাইকে ইগনোর করে এসেছে, আজ তাকেই ইগনোর করছেন আপনি। আসলেই বলতে হবে আপনি দারুণ। আপনি যদি বিবাহিত না হতেন তাহলে আমি আপনাকে বিয়ে করে নিতাম। তারপর দেখতাম কত ইগনোর করতে পারেন আমায়। রাফানের এরকম ঠোঁট কাটা প্রস্তাব শুনে তারা ধমকে ওঠে। বাজে কথা একদম বলবেন না মিস্টার রাইম। আপনার এসব বাজে কথা শুনতে আমি অফিসে আসি না। আর আমি তো জানতাম আপনি ব্যস্ত মানুষ, কিন্তু এখন তো দেখছি আপনার মতো আজাইরা এই দুনিয়াতে আর একজনও নাই। তার কথা গায়ে না লাগিয়ে পায়ের উপর পা তুলে বসে রাফান গম্ভীর কণ্ঠে বলে। যেখানে মিনিটে মিনিটে আমার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা হয়, সেখানে আমার এত কাজ করার আর কি দরকার বলুন তো মিসেস মৃধা? তারা আজ বড্ড বিরক্ত। তার এমনিতে মাথা ঠিক নেই, এখন তার অবস্থা আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। তার মাঝে রাফান আবারও বলে। শুনলাম আপনার স্বামী নাকি ঢাকায় আছেন। দেখা করতে যাবেন নাকি? চলুন দেখা করে আসি। মানে আপনি জানেন সে কোথায়? তার প্রশ্নে বাঁকা হেসে রাফান বলে। কোনো সন্দেহ আছে? রাফান আবারও তারার হাত ধরে বেরিয়ে যায় অফিস থেকে, কিন্তু সে এখন আর বোঝার মতো অবস্থায় নেই। তার মাথা হ্যাং করছে, মনে হচ্ছে বুকের ভেতর তোলপাড় চলছে তার। এদিকে রাফান তাকে নিয়ে মৃধা ম্যানশনের সামনে গাড়ি থামায়। রাফানকে মৃধা ম্যানশনের গাড়ি থামাতে দেখে তারা আরো বড় শক খায়। রাফান গাড়ি থেকে নেমে তাকেও গাড়ি থেকে নামিয়ে কোলে করে প্রবেশ করে ম্যানশনে। এত বড় ম্যানশনকে আজ সাজানো হয়েছে। পুরো ম্যানশন শুধু গোল্ডেন আর সাদা আলোয় ঝকমক করছে। আর সেই রাজ্যের রাজা কোলে করে তার রানীকে নিয়ে রাজপ্রাসাদে ঢুকছে। তারা অবাক দৃষ্টিতে চশমা পরা চোখের দিকে তাকিয়ে আছে। সে এখন বেশ বুঝতে পারছে কি হচ্ছে তার সাথে। সে এখন চুপ হয়ে গেছে, পুরোপুরি চুপ হয়ে গেছে। রাফান আর তারার চলে যাওয়ার পর পুরো অফিস গোল গোল চোখ করে ওদের দেখছিল। সবাই তখন মিস্টার রাইম আর নয়নতারা শেখের রিলেশন আছে বলে বলাবলি করছিল, কিন্তু জেনিফার কাছে ব্যাপারটা সুবিধাজনক লাগেনি। তাই পিছু নিতে গেলে নিখিল তার পথ আটকায়। এই যে ম্যাডাম, কোথায় যাচ্ছেন আপনি? পথ ছাড়ুন, আমাকে ম্যামের কাছে যেতে দিন। সবার মাঝে কাবামে হাড্ডি হওয়া কি আপনার স্বভাব? নিখিলের এরকম উদ্ভট মন্তব্য শুনে জেনিফা চোখ গরম করে তাকিয়ে ঝাঁঝালো গলায় বলে। মানে কি বোঝাতে চাইছেন আপনি? এখানে কাবাবের হাড্ডি হওয়ায় কিছুই নেই। আপনারা মোটেও কোনো সুবিধার লোক নন, তাই আমি আপনাদের সাথে আমার ম্যামকে একা যেতে দিতে পারি না। জেনিফার কথাগুলোর উপর নিখিল ফ্রিওচে বাঁকা হেসে বলে। ও আচ্ছা, তাই নাকি? একজন স্বামী তার স্ত্রীকে নিয়ে আলাদা জায়গায় কথা বলতে গেছে, এখানে আপনার সমস্যাটা কোথায় ম্যাডাম? স্বামী মানে? শুধু জেনিফা নয়, অফিসে উপস্থিত সকলেই কথাগুলো শুনছিল। সকলের মাথাতে আকাশ ভেঙে পড়ে। ম্যাম, মিস্টার রাইমকে বিয়ে করেছে। হতেই পারে না, আমি বিশ্বাস করি না আপনার কথা। ম্যামের তো হাজবেন্ড আছে। অবাকের চরম পর্যায়ে পৌঁছে জেনিফা নিখিলকে চড়া গলায় কথাগুলো বলল, কিন্তু নিখিল এই কথাগুলো জবাবে সোজা সাপটা উত্তর দেয়। এক্স্যাক্টলি, ইউ আর রাইট। ম্যামের হাজব্যান্ড আছে, আর এখন ম্যাম সেই হাজব্যান্ডের সাথেই প্রাইভেসি কাটাতে যাচ্ছেন। নিখিলের কথাগুলো এবার জেনিফার মাথায় ঢুকতে শুরু করলো। কপাল কুঁচকে এলো জেনিফার। আপনি কি কোনোভাবে বলতে চাচ্ছেন যে মিস্টার রাইমি ম্যামের সেই অনাকাঙ্ক্ষিত স্বামী? ইয়েস ম্যাডাম, এতক্ষণে লাইনে এসেছেন আপনি। জেনিফা হকচকে ওঠে। জেনিফা ভেবেছিল তার হাজবেন্ড সাধারণ কোনো বিলিনিয়ার হবেন বোধ হয়, কিংবা কোনো সাধারণ বড়সড় মাফিয়া, এমনকি তারা সাথেও বাকিরাও তাই ভেবেছিল। কিন্তু মিস্টার রাইম মানে তো এক অন্য আতঙ্ক। এই লোক বিলিনিয়ার হবে কি? বিলিনিয়ারদের দিনে দুপুরে খুন করে এই লোক। জেনিফাকে ভয় পেতে দেখে নিখিল মুচকি হাসে। তাকে এক নজর দেখে। মেয়েটা কম বয়সেই এখানে জয়েন হয়েছে বলে মনে হয়, কিন্তু অত্যন্ত ভালো। অলিভা গায়ের রঙা, মেয়েটির চুলগুলো লম্বা নয়, পিঠ পর্যন্ত। হালকা বাদামি রঙের ফর্মাল পোশাকে তাকে ভালো লাগছে। চোখগুলো পুরো তোতা পাখির মতো ছোট ছোট, বেশ কিউট। নিখিল এবার জেনিফার চোখে চোখ রেখে বলে। কি ভয় পাচ্ছ? ভয় পেও না, আমি আছি তো।
কিন্তু তুমি যদি সব জানতে চাও তোমার ম্যামের ব্যাপারে, তাহলে আমার সাথে আসতে পারো। আমি তোমাকে শুরু থেকে সব বলবো। জেনিফার মনে কৌতূহল থাকায় সে আর মানা করলো না। নিখিল লোকটাকে তার এত ভয় করছে না, তাই সবকিছু জানার জন্য সে চাইলো যেতে পারে। এই ভেবে জেনিফা আর বারণ না করে নিখিলের সাথে হাঁটা ধরলো। মৃধা ম্যানশনের সামনে গাড়ি থামিয়ে রাফান তারাকে কোলে নিয়ে প্রবেশ করে ম্যানশনে। রিয়ান এতক্ষণ তাদের অপেক্ষাতে ছিল। রাফানকে কোলে করে নিজের ভাবিকে আনতে দেখে রিহানের মুখ প্রশস্ত হয়। সে পকেট থেকে ফোন বের করে ভিডিও করা শুরু করে। এই মুহূর্তটা সে ধরে রাখতে চায় স্মৃতি হিসেবে। ওদিকে রাফান তার বুকিনি সোজা নিজের রুমে গিয়ে দরজায় আটকে দেয়। রিহান মনে মনে হেসে বলে, বাহ ভাইয়া, এই সেই কাজ শুরু করে দিয়েছো। তোমার জবাব নেই, মানতেই হবে। রাফান কোনো কথাই বলছে না, আর না তারা বলছে। সেও শকড বলতে সবই বুঝতে পারছে, কিন্তু তার মুখে কিছু বলার ভাষা নেই। সে তো আগে থেকেই জানতো যে যেদিন রাফানের সাথে দেখা হবে সেদিন সে আবারও উল্টো পাল্টো হয়ে যাবে। রাফান তারাকে খাটের উপর বসে শাওয়ার নিতে চলে গেল। মাস্ক চশমা খুলে গেল না। তার আলাদা ড্রেসিং রুম আছে ওয়াশরুমের ভিতরে, তাই জামা কাপড়ও নিতে হলো না। এদিকে তারা এক ধ্যানে তাকিয়ে আছে সামনের দিকে, কিন্তু মনোযোগ তার সামনের দিকে নেই। মনোযোগ এখন তারার পিছনে ফেলে আসা অতীতের ডায়েরিতে। তারা হঠাৎ নিজের চোখ বন্ধ করে চলে যায় পিছনে ফেলে আসা 7 বছর আগে, যখন তাদের প্রথম দেখা হয়েছিল। অতীত, তারার কল্পনা। জাহাঙ্গীরনগর কলেজে আজ নবীনবরণ উৎসব। কলেজের সাথে ভার্সিটির ছাত্রছাত্রী সবাই আছে। অনেক বড় করে অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠান। উপস্থিত সকলের চোখে মুখে আনন্দ, কয়েকজন ছাড়া। তাদের মুখে চিন্তা চাপ। ভার্সিটির গেটের সামনে রাগান্বিত একটা ছেলে বাইক নিয়ে চলে যেতেই নেয়। সাদা ফর্সা গড়নের ছেলেটি বয়সে 22 বছর হবে। গায়ের গঠন দেখেও বোঝা যায় সুঠাম দেহের অধিকারী। কালো জ্যাকেটের ভেতর কালো টি শার্ট পরা, হাতে পায়ে গ্লাভস আর একটা হকস্টিক। মনে হচ্ছে কাউকে পেটাতে যাচ্ছে। সে অনেক রেগে আছে। চোখ মুখ থেকে আগুনের ফুলকি বের হচ্ছে। লাল বর্ণ ধারণ করা চোখগুলোর দিকে তাকিয়ে কেউ আর কিছু বলার সাহস পাচ্ছে না। পাশে আরেকটা ছেলে এসে তাকে বোঝানোর চেষ্টা করছে। দেখে মনে হচ্ছে দুজন অনেক দিনের না অনেক বছরের পরিচিত বলেই পারছে। ছেলেটা বলছে, রাফান, এরকম করিস না। দেখ, আজকে কলেজের অনুষ্ঠান আছে, পরে আমাদের অনেক বকা খেতে হবে। এই ঝামেলা আমরা পরে দেখে নেব। শোন বিজয়, আমাকে এসব একদম বলতে আসবি না। তুই জানিস আমি কাউকে পরোয়া করি না। আমার বাবা মাই কোনোদিন আমাকে লাগাম টেনে রাখতে পারেনি, আর তুই আমাকে বকা খাওয়ার কথা বলে ভয় দেখাচ্ছিস। রাগে কটমট করতে করতে রাফান বলে এই কথাগুলো। বিজয় রাফানের বেস্ট ফ্রেন্ড, সেই ভালো করেই চেনে তাকে। তাকে যে কোনো কিছু দিয়ে থামানো যাবে না, এটাও জেনেও একবার শেষ চেষ্টা করেছিল, কিন্তু লাভ হলো না। রাফান হেলমেট পরতে নিল, ঠিক তখনই সাদা চুড়িদারের সাথে গোলাপি ওড়না গায়ে জড়ানো একটি মেয়ের দিকে তার চোখ যায়। মেয়েটার চুল কোমর থেকে নিচে নেমেছে। ঢেউ খেলানো চুলগুলো রাফানের যেন মাথাল করে দেওয়ার মতো অবস্থা করেই ফেলে। 2 কানে দুটো কাঁটানা পড়েছে মেয়েটা, এতে যেন আরও মায়াবী লাগছে তাকে। মেয়েটার ছোটে লেগে থাকা সুন্দর হাসির দিকে রাফান চেয়ে রইল। মেয়েটা ভার্সিটিতে ঢুকবে ঠিক সেই সময় পেছন থেকে ডাক দেয় আলপনা। এই নয়নতারা, দাঁড়া দাঁড়া, আমাকে ফেলে কোথায় যাচ্ছিস? দাঁড়া। তুই আরো দেরি কর। আমি তোর জন্য সারা জীবন বসে বসে অপেক্ষা করি। সেই কখন থেকে দাঁড়িয়েছিলাম জানিস? কোমরে হাত দিয়ে তারা কথাগুলো কপট রাগ দেখিয়ে আলপনাকে বলে। তারার কণ্ঠে জড়তার ভাবলেশ পর্যন্ত নেই। তার গলার আওয়াজে বোঝা যাচ্ছে হয়তো মেয়েটা অনেক ভালো গান গাইতে পারে। এদিকে রাফানের মনে জোয়ার ভাটা চলছে। মনে হচ্ছে পানির স্রোত আসে পড়ছে তার উপর। আবারও এক মুহূর্তের জন্য মনে হচ্ছে তার স্পন্দন থেমে গেছে। বিজয় লক্ষ্য করেছে এই মেয়েটাকে দেখে রাফানের চোখ মুখের পরিবর্তন। রাগান্বিত চোখ থেকে কেমন নেশালো চোখ হয়ে গেছে। রাফানের এমন
ভাবমূর্তি দেখে বিজয় রাফানকে ঠেলা মারে। রাফান চোখ পিটপিট করে নিজের দৃষ্টিকে স্বাভাবিক করে, তারপর বিজয়ের দিকে তাকিয়ে বলে, আই ওয়ান্ট দিস ফ্লাওয়ার। হুট করেই এমন অনাকাঙ্ক্ষিত বাক্যে বিজয় কপাল কুঁচকে প্রশ্ন করে, দিনে দুপুরে সর্ষে ফুল দেখছিস নাকি চোখে? হোয়াট রাবিশ! সর্ষে ফুল দেখতে যাব কোন দুঃখে? আই সেড আই ওয়ান্ট হার। চোখের ইশারায় তারাকে দেখালো। তারা আর তখনও আলপনার সাথে ঝগড়া করতে ব্যস্ত। এদিকে যে একজনের হৃদয়ে তাকে নিয়ে ঝড় শুরু হয়েছে সেটা সে জানে না। বিজয় একবার তারা আর আলপনার দিকে তাকায়, সেও অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, মামা, আসলে মেয়েটা সেই তো। রাফান সাথে সাথে বিজয়ের গালে একটাই চড় বসিয়ে দেয়। বিজয় গালে হাত দিয়ে নিরীহ মতো রাফানের দিকে তাকায়, আর রাফান রাগে লাল হয়ে যাওয়া চোখে ফুঁসতে ফুঁসতে বিজয়কে বলে, কোনোদিন আমার ফ্লাওয়ারের দিকে তাকানোরও সাহস করবি না, তাহলে তোর দুই চোখ আমি উপড়ে ফেলবো। আর তুই তো জানিস, সবার 100 কথা, রাফানের এক কথা। ভাই, 2 দিনের ভিটার জন্য আমায়। ঠাস শব্দে আবারও আরেক গালে হাত দিল বিজয়। এবার ঠোঁট উলচে কেঁদেই ফেলবে বেচারা। বিজয়কে দেখে দাঁত কেড়ে হেসে ফেলল নয়নতারা আর আলপনা। নয়নতারা হাসির দিকে আবারও তাকিয়ে রইল রাফান, কিন্তু হেলমেট পরে থাকার জন্য নয়নতারা রাফানের চেহারা দেখতে পারল না। বিজয়কে উদ্দেশ্য করে রাফান বলে, ঠিক 5 মিনিটস পর আমি ফিরে আসছি, ততক্ষণ খেয়াল রাখবি কোনো ছেলে যেন আমার ফুল তুলতে না আসে। আর হ্যাঁ, আমার ফুলের পাশের জনকে তুই লাইন মারতে পারিস, আমার কোনো অসুবিধা নেই। কথাগুলো বলে রাফান বাইক নিয়ে চলে যায়, আর বিজয় 2 গালে 2 হাত দিয়ে চেয়ে থাকে রাফানের যাওয়ার পানে। তার বন্ধু যে এত বড় মির্জাফর হবে সেটা সে ভাবতেও পারেনি। যাই হোক, এখন আর কি করার, বন্ধুর যেহেতু এই মেয়ে পছন্দ হয়েছে তাই তাকে এখন তার পাহারাদারি করতে হবে। আর ভাবিজির পাশের মেয়েটাও দেখতে খারাপ না, ভদ্র মনে হচ্ছে, দেখতে বেশ সুন্দর। তার লাইনটা যদি এই উছিলে ক্লিয়ার হয়ে যায় মন্দ হয় না। তারা আর আলপনা হাসতে হাসতেই কলেজে প্রবেশ করে। কলেজের সব কিছু অনেক সুন্দর করে সাজানো হয়েছে। ওদের মন তো এসব দেখে ফুরফুরে হয়ে গেছে। কলেজের সামনে হওয়া ঘটনাও মনে নেই ওদের। রাফানের কথা মতো বিজয় ওদের পেছনে বসে পাহারা দিচ্ছে, আর মেয়েগুলোও কেমন সেটাও দেখছে। যত যাই হোক, যার তার হাতে সে তার একমাত্র বেস্ট ফ্রেন্ডকে তুলে দিতে পারে না, তার একটা দায়িত্ব আছে, তাই না? 5 মিনিট বলে গিয়ে রাফান ঠিক কাটায় কাটায় 5 মিনিটেই ফেরত আসে। এসে বিজয়ের কান ধরে মোচড় দিতে বিজয় ছিঁচি উঠে। নয়নতারা আর আলপনাও পেছনে তাকিয়ে আবার হেসে ফেলে। রাফান বিজয়ের কান ধরে রেগে ফায়ার হয়ে বলে, বলেছিলাম না আমার ফুলের দিকে নজর না দিতে? কোন সাহসে তুই আমার ফুলের দিকে তাকিয়েছিলি? আরে ভাই ছাড়, সবাই দেখছে তো। আর আমি তোর ফুলের দিকে দেখিনি, আমি তো আমার আলপনাকে দেখেছিলাম। তুই তো বললি আমি চাইলে তোর বউয়ের পাশেরটাকে লাইন মারতে পারবো। বিজয়ের মুখে বউ কথাটা পছন্দ হলো রাফানের, তাই কানটাও ছেড়ে দিল সাথে সাথে। এরপর বিজয় ও আর চোখে তাকিয়ে মজার ছলে বলল, বাবা, বউ বলেছি বলে আজ ছাড়া পেয়ে গেলাম। আজকে সূর্য কোন দিক উঠছে রে? বাজে কথা বন্ধ কর, আমার পেছনে লাগা আর কোনো কাজ নেই তোর। গম্ভীর মুখে রাফান কথাগুলো বলল, মুখে হাসি নেই, কপাল কুচকানো। বিজয় এবার রাফানকে শুনি শুনি আরেকটু খোঁচা মেরে বলল, রাফান, তোর মনে আছে তুই একবার বলেছিলি নিজের ছাড়া আর কোনো মেয়ের দিকে তুই তাকাবি না? তাহলে আজ কিভাবে একটা পরনারীর দিকে বারবার তাকাচ্ছিস? লজ্জা নেই তোর? নিজের কথার খেলাপ নিজে করিস। বিজয় কথাগুলো মজার ছলে বলল, রাফানের কাছে মোটেও মজার বলে মনে হয়নি। রাফান সব দিক থেকে অভদ্র হলেও কোনো পরনারীর দিকে তাকায় না, তার পছন্দ না। ভার্সিটির সব মেয়েরাই তার উপর ক্রাশ খেয়ে বসে আছে, তারপরও সে কাউকে পাত্তা দেয় না, দেখেও না দেখার ভান করে। কিন্তু আজ এই মেয়েটাকে দেখে তার পাথরের বুকে ফুল ফোটার মৌসুম। সে এই মেয়েটাকে চায়, একান্ত নিজের করে চায়। তাই বিজয়ের মুখে পরনারীর কথা তার কাছে বিষের মতোই লাগছে। সে কেন পরনারীকে ছুঁতে চায় না, নিজের ব্যক্তিগত নারীকে ছুঁতে চায় সে। তাই রাফান কপাল কুঁচকে গম্ভীর মুখে বিজয়কে বলে, কাজই ম্যানেজ কর, বিয়ে করব।
বিজয় ভেবেছিল ওর কথা হয়তো রাফান ওর সাথে ইয়ার্কি করেছে, তাই সে নিজেও হেসে হেসে বলে, আরে ভাই, এত তাড়াতাড়ি বিয়ে করে নিবি? আমার জন্য অপেক্ষা কর, দুই বন্ধু একসাথে বিয়ে করব। বিজয়ের এই বেখাপ্পা কথায় রাফান আবারও চোখ রাঙিয়ে বিজয়কে বলে। আম সিরিয়াস। রাফানের মুখে সিরিয়াস কথাটা শুনে বিজয় আহামক বনে যায়, কারণ রাফান সিরিয়াস কথাটা উচ্চারণ করেছে, এর মানে সে শুধু সিরিয়াস না, বরং এটা সে করেই ছাড়বে। কিন্তু এবার কি হবে? রাফান, আর ইউ ক্রেজি? আজকেই এই মেয়েটাকে তুই দেখলি, আজকেই কি করে বিয়ে করতে চাস? মানলাম মেয়েটা দেখতে শুনতে খারাপ না, কিন্তু তারপরেও আরো কয়দিন দেখ মেয়েটাকে। এরকম তো হতে পারে যে মেয়েটা বিবাহিত বা ওর কোনো বয়ফ্রেন্ড আছে। এত তাড়াহুড়ো করিস না প্লিজ। বিজয়ের কথায় রাফান কোনো অভিব্যক্তি দেখালো না। সে যখন একবার বলেছে সে সিরিয়াস, তার মানে আর কেউ আটকাতে পারবে না, স্বয়ং আল্লাহ ছাড়া। বিজয়ের কথা কানে না নিয়ে রাফান এক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে বসা অষ্টাদশী কন্যার পানে, যেন এই মুহূর্তে সত্য শুধু তার সামনে বসে থাকা নারী, বাকি সব ফিকে তার কাছে। বিজয় এবার দীর্ঘশ্বাস ফেলে উদাস কণ্ঠে রাফানকে পুনরায় জিজ্ঞেস করে, ভাই আমার, লাস্ট একটাবার ভেবে দেখ, তুই তোর বাড়িতে জানলে কি হবে ভেবে দেখেছিস? চেনা নেই জানা নেই হুট করে একটা মেয়েকে তুলে নিয়ে বিয়ে করে ফেলবি, আর তোর বাড়ির সবাই মানবে? আর এই মেয়েটা ওর বাড়িতেই বা কি বলবে? রাফান বিরক্তি চোখে কপাল কুঁচকে আর চোখে বিজয়ের দিকে তাকিয়ে বলে, বারবার এই মেয়ে কাকে বলছিস তুই? ও আমার ফ্লাওয়ার, একান্তই আমার। তোর যদি কিছু বলে রাখতে হয় তবে ভাবি বলবি, কিন্তু এই মেয়ে করবি না। আর রইল ওর তথ্য, সেটা আমার কাছে এখনই আছে। পুরো নাম নয়নতারা শেখ, বাবা নাফিস শেখ আর মা তন্দ্রা শেখ। ওর একটা ছোট ভাইও আছে, আমার একমাত্র শালা। সে আবার এবার ক্লাস 8-এ পড়ে, বয়স 15। আর আমার ফ্লাওয়ার এখন অষ্টাদশী, মানে 18। আর ওর বাবা একজন সরকারি চাকুরিজীবী ভদ্রলোক। যদিও এই ব্যাপারে আমার কোনো মাথা ব্যথা নেই, তারপরও সব খবর পেয়েছি ওর ব্যাপারে খবর নিতে গিয়ে। আর শেষে পড়ে রইল বিবাহিত বা রিলেশনে আছে কিনা। না, বিবাহিত না। একটা বিবাহিত মেয়ের পিছনে ছোটা আমার ক্যাটাগরিতে পড়ে না, কিন্তু ও যদি কারোর সাথে কমিটেড থাকে তাহলে তাকে মরতে হবে। তারপরও ওকে আমার চাই। রাফানের দীর্ঘ কথায় বিজয় অবাক চোখে চেয়ে আছে। রাফান যে এক দেখায় কোনো মেয়ের প্রতি এত ইন্টারেস্টেড হবে সেটা কল্পনাও করেনি। এটা যদি অন্য কেউ হতো তাহলে মানা যেত, কিন্তু স্বয়ং রাফান ইব্রাহিম মৃধা, এটা তো অকল্পনীয়। গলা খাকারি দিয়ে বিজয় নিজেকে স্বাভাবিক করে, এরপর স্বাভাবিক ভঙ্গিতে জিজ্ঞেস করে, তোর বাবা মা যদি তোদের মেনে না নেয়, যদি বের করে দেয় বাড়ি থেকে? রাফান এবার খুবই বিরক্ত। এসব নিয়ে তার চিন্তার কোনো কারণ নেই, কারণ সে কারো পরোয়া করে না, অন্তত এই ব্যাপারে তো নয়ই। তাই রাফান গম্ভীর মুখে বিরক্তির সাথে বলে, শোন, রাফান ইব্রাহিমের জীবনে এতটা দুর্ভিক্ষ লাগেনি যে তাকে বাড়ি থেকে বের করে দিলে সে অসহায় হয়ে যাবে। আমার নিজের ফেনীতে বাড়ি আছে, প্রয়োজনে সেখানে গিয়ে থাকবো, আরো ভালো থাকবো। কিন্তু এনাফ ইজ এনাফ বিজয়। আমাকে লাস্ট বার একটা কথা বল, তুই কাজে ডাকবি কিনা? বিজয় মুখ ভার করে ম্যানেজ করতে চলে যায়। তার মুখে একমাত্র বন্ধুর জন্য চিন্তার ছাপ। কে জানে কি হবে এরপর। দুপুর 1টা বাজলো বলে উৎসব এখন বেজা জমজমাট। সকলে দারুণ উত্তেজনা নিয়ে নাচ গান দেখছে, গল্প করছে, কেউ কেউ আবার টুকটাক নিজেদের কেনা খাবার খাচ্ছে। নয়নতারা আর আলপনা একসাথে বসে হাততালি দিচ্ছে আর নাচ দেখছে। কিছু সময় পর একটা ছেলে এসে তারা কানে কানে কি যেন বলে চলে যায়। সেটা চলে যেতেই তারা আর আলপনা একজন আরেকজনের মুখ চাওয়াচাই করলো। তারা নিজেরাই কিছু বুঝতে পারেনি। তারপরও ছেলেটির কথা শুনে ভার্সিটির গেটের সামনে গেল, গিয়ে দেখলো একটা মার্সিডিজ গাড়ির সামনে রাফান আর বিজয় দাঁড়িয়ে আছে। রাফানের পোশাক দেখে তারা বুঝলো যে এই লোকটা সকালের সেই বাইকে থাকা লোকটা হবে। আর পাশে বিজয়কে দেখে ভালোভাবে শিওর হলো। আলপনার তারা আবারও মুখ চাওয়াচাই করলো, যেন মনে মনে দুজন দুজনের সাথে কথা বলছে। তারা আর আলপনাকে দেখতে পেয়ে রাফান হাতের ইশারায় ডেকে বলল, এখানে এসো। এত লেট করলে কেন? টাইম সেন্স নেই? কি অদ্ভুত, একে তো এই দুজন তারাদের কাছে অচেনা, তার উপর এমন ভাবে বলছে যেন নয়নতারা আর আলপনা এই দুজনেরই গার্লফ্রেন্ড।
ঘুরতে যাবে বলে দাঁড় করিয়ে রেখেছে তাদের। তারারা একটু ইতস্তত বোধ করে এগিয়ে গেল ওদের দিকে, সাথে আলপনাও গেল। রাফান আর বিজয়ের সামনে গিয়ে দাঁড়ানোর পর রাফান ওপর থেকে নিচ অবধি তারাকে দেখলো। এবার তারার অস্বস্তি হচ্ছে। তার মনে হচ্ছে তাদের বুঝি র্যাগিং করতে ডাক দিয়েছে সিনিয়র ভাইয়ারা। আলপনা একটু অস্বস্তিকর ভঙ্গিতে জিজ্ঞেস করল, জি ভাইয়া, আমরা কি কিছু করেছি? না মানে এভাবে ডাকলেন যে? গাড়িতে ওঠো। তারা হকচকিয়ে ওঠে, এরপর আবার বলে, গাড়িতে উঠবো মানে? আমরা তো আপনাদের এখনো ভালো মতো চিনিও না ভাইয়া। এইভাবে রাফানের চোখ রাগে টকবক করতে থাকে। এত তর্ক করা তার পছন্দ না। তার উপরে কিছু না বলে তারার হাত ধরে গাড়িতে উঠালো। বিজয়েরও চোখের ইশারায় আলপনাকে উঠতে বলে নিজেও ড্রাইভিং সিটের পাশে গিয়ে সিটে বসলো। তারা গাড়িতে উঠছে। এখন আলপনাও না উঠে যাবে কোথায়, তাই সেও উঠে পড়লো। রাফানও এবার ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিয়ে একটা বড় 5 স্টার রেস্টুরেন্টে আসলো। পুরো গাড়িতে তারা আর আলপনা কোথায় যাচ্ছে বলে বলে মাথা খেয়ে ফেলেছিল। এখন এখানে থামতে দেখে দুজনে আরো অবাক হলো। কি হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না। এই অচেনা দুজন সিনিয়র ভাইয়া তাদের নিয়ে এখানে খেতে এসেছে নাকি? কেমন কেমন না ব্যাপারগুলো। রাফান আর বিজয় গাড়ি থেকে নেমে রাফান তারার সামনে দরজা খুলে আর বিজয় আলপনার সামনে দরজা খুলে বের হলো। দুজনই বেশ ভয় পেয়ে আছে। একজন আরেকজনের গা ঘেঁষে হাত চেপে দাঁড়িয়ে আছে। ভয়ে তারার কপালে ছোট ছোট চুল বেয়ে ঘাম ঝরছে। রাফান সেই ঘামায়িত চেহারার পানে তাকালো। ঘামলেও বুঝি এত সুন্দর লাগে কাউকে, সেটা তার জানাই ছিল না। কপালে ঘামে সোনালি রঙের মতো চিকচিক করছে। নাকের নিচে ফোঁটা ফোঁটা ঘাম দেখা যাচ্ছে। রাফান একবার মোহিত হয়ে নেশালো চোখে হাত বাড়িয়ে ঘামটা মুছতেই যাবে, অমনি বিজয় রাফানকে ধাক্কা দিয়ে বলল, কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে সবাই অপেক্ষা করছে তোদের জন্য। সবাই? আর তোদের শব্দ দুটো শুনে তারা টনক নড়ল। ভেতরে আবার কে আছে? বাপরে, কলেজের প্রথম দিনই কিসব হচ্ছে তাদের সাথে। তারাকে গম্ভীর চিন্তামগ্ন দেখতে রাফান বলল, বেশি চিন্তা করতে হবে না, ভেতরে গেলেই বুঝতে পারবে সব। তাড়াতাড়ি এসো, না হলে অন্য ব্যবস্থা করতে হবে। ওরা দুজনই অন্য ব্যবস্থার কথা শুনে ঘাবড়ে গেল। আল্লাহই জানে না গেলে কি করবে। তার চেয়ে বরং এত দূর যেহেতু এসেই পড়েছে, ভেতরে গিয়ে দেখুক কি বা কি অপেক্ষা করছে তাদের জন্য। তারা আর আলপনা একজন আরেকজনের হাত ধরে ভেতরে গেল। পুরো রেস্টুরেন্ট খালি, শুধু একজন হুজুর মতো লোক আর একজন উকিল পোশাক পরা লোক দুটো চেয়ারে। এমনকি কোনো ওয়েটার পর্যন্ত দেখা যাচ্ছে না আশেপাশে। কি ভয়ঙ্কর ব্যাপার! এতগুলো পুরুষ মানুষকে কাউকেই দুজনে চিনে না। তার উপর এরকম একটা ফাঁকা প্লেসে ক্ষণে ক্ষণে দুজনের বুকের ধুকপুকানি বেড়ে যাচ্ছে। এরই মাঝে বিরাট অঘটনই ঘটে বসলো যখন রাফান জ্যাকেটের ভেতর থেকে বন্দুক বের করলো। তারা যদিও বা ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছে, আলপনা শটাং হয়ে পড়ে যেতে নিল। তারা ভয়ে চোখ মুখ উল্টে প্রশ্ন করল, বন্দুক কেন? না মানে না মানে আমরা তো এমনিতেই আপনাদের কথা শুনছিলাম, তাই না? তারা ঘামাচ্ছে, প্রচণ্ড ঘামাচ্ছে, আর দু হাতে জাপড়ে দাঁড়িয়ে আছে আলপনাকে নিয়ে। তারা এর আগে বন্দুক দেখেছে অনেকবার। ওর বাবার কাছেও একটা আছে, কিন্তু ওটা এটার থেকেও একটু ছোট হবে সাইজে। তাছাড়াও তারা সাহসী মেয়ে, এত সহজে দুর্বল হয়ে যায় না সে। তাই এখনো সাহস নিয়েই দাঁড়িয়ে আছে, আবার কথাও বলছে। রাফান এবার বন্দুক হাতে নিয়ে এগোতে এগোতে তারার কাছে আসতেই থাকে। আলপনার জন্য তারা দূরে সরতে পারেনি, ঠায় দাঁড়িয়ে আছে। রাফান কাছে এসে বিজয়কে ইশারা করে বলে আলপনাকে ধরতে। রাফানের মুখে গম্ভীর ভাব, চোখে তীক্ষ্ণতা, যেন এখনই ঝাঁঝরা করে দেবে তারাকে যদি সে তার কথা না শোনে। বিজয় গিয়ে তারার হাত থেকে আলপনাকে সরাতে চাইলে তারা প্রথমে রাজি হয় না, কিন্তু বিজয় তাকে আশ্বাস দেয় যে কিচ্ছু হবে না। তারপর আলপনাকে নিয়ে একটা চেয়ারে বসিয়ে দেয়। রাফান এবার তারার উদ্দেশ্যে করেই বলে, ফ্লাওয়ার। তারা হঠাৎ করে এত সুন্দর স্নিগ্ধ কণ্ঠে মুগ্ধ হয়ে অবাক চোখে তাকায়।
এতক্ষণ সে ভালো করে রাফানকে দেখার সুযোগই পায়নি, কিন্তু এখন এত কাছাকাছি খেয়াল করছে তারা। আসলে লোকটা অনেক অনেক সুন্দর, চোখ ফেরানোই যাচ্ছে না। তার উপর এরকম অগ্নিপাত করা দৃষ্টি থেকে কেমন নেশালো চোখে দেখছে তারাকে। তারার মনে হচ্ছে এখনই গলে পড়ে যাবে। তার সাহস অনেক আছে, কিন্তু এই লোকটাকে দেখে তার স্পন্দন থমকে যাওয়ার মতো অবস্থা। তারা হাত কচলাচ্ছে, নার্ভাস হওয়ার কারণে হাসপাস করছে। রাফান বুঝতে পারছে সে নিজেই এই অস্বস্তির কারণ, তাই সে আর সময় নষ্ট না করে আসল কথাই বলে দেয়। দেখো, আমি কোনো রকমের হেয়ালি কথা পছন্দ করি না, আর একবারের জায়গায় দুইবার এক কথা বলা তো আরও পছন্দ করি না। তাই যা বলার সরাসরি বলছি। তুমি আমার দেখা প্রথম নারী যাকে দেখে আমার এক মুহূর্তের জন্য পুরো পৃথিবী থমকে গেছিল। ইভেন নাও আমি কিভাবে আছি আমি নিজেও জানি না। আমি চাইনি তোমাকে এভাবে এখানে আজই তুলে আনতে, কিন্তু তুমি তো আমার নও। আমি কোন অধিকারে তোমাকে দেখব? কোন অধিকারে তোমার কাছে থাকতে পারবো? আমি তো এখন কেউ না তোমার জীবনে। তবে এই কেউ না হয়ে আমি আর থাকতে পারবো না। আমার কোনো অযোগ্যতা নেই। আমি রাফান ইব্রাহিম মৃধা, কোনো কিছুর কমতি নেই আমার। কিন্তু তোমাকে দেখা মাত্র আমি নিজের দুইটি অযোগ্যতার পরিচয় পেয়েছি। এক, তুমি আমার কেউ না, তাই তোমার প্রতি আমি কোনো অধিকার দেখাতে পারবো না। আর দুই, সেটা হলো আমি তোমাকে ছাড়তে পারবো না। হ্যাঁ, আজ এই রাফান ইব্রাহিম নিজে নিজের অযোগ্যতা তুলে ধরেছে। আজ এই রাফান ইব্রাহিম বড্ড উতলা, অচেনা অজানা এক ফুলের কাছে। কিন্তু এটা আমি ভালোই বুঝতে পারছি যে ওই উপরওয়ালা আমাকে তোমাকে ছেড়ে থাকার সামর্থ্য দেননি। আমার সেই যোগ্যতা নেই, একদমই নেই। তাই দেখো, সব রেডি করে ফেলেছি যেন আমার দুর্বলতার সমাধান করতে পারি। প্রথম অযোগ্যতার সমাধান হবে আমাদের বিয়ে, আর দ্বিতীয়টার সমাধান হবে এটাই যে সারা জীবনেও তুমি আমাকে ছেড়ে অন্য কোথাও যেতে পারবে না। তুমি যেখানেই যাও কিংবা আমি যেখানেই যাই, আমাদের শেষ গন্তব্যস্থল হব আমরা দুজন। আর এই বিষয়ে আমি তোমার মতামতের প্রয়োজন আছে বলে মনে করছি না, কারণ আমি প্রেম করিনি, আমি ভালোবাসিনি, কিন্তু আমি অযোগ্য হয়েছি। তোমার জন্য তোমাকে ছাড়া থাকতে আমি অযোগ্য হয়েছি। তাই আজকের বিয়েটা তোমায় করতেই হবে, আর না হলে এখানে যে কয়জন আছে একজনও বাঁচবে না, একজনও না। বুঝতে পারলে? রাফানের লম্বা চড়া কথায় পরিবেশটা থমথমে হয়ে গেল। বিজয়, আলপনা, কাজী সাহেব, উকিল সাহেব, এমনকি তারাও। বিজয়ের কাছে মনে হচ্ছে সে অন্য এক রাফান ইব্রাহিমকে দেখছে, যার জীবনে কোনো দুর্বলতা নেই। তার জীবনের এই ভয়ঙ্কর দুর্বলতার কথা সে নিজে স্বীকারোক্তি দিল। যেন কোনো যুদ্ধে বিজয় পুরুষ ইচ্ছে করে হেরে গেল এই মায়াময়ের কাছে। আলপনার এখন হুঁশ এসেছে, সাথে আরও অনেক কিছুই এসেছে এই মুহূর্তে। যদিও তাকে খেয়াল করবার মতো কেউ নেই, কিন্তু যদি কেউ তাকে খেয়াল করত তাহলে বুঝতো বিস্ময়ের আরেক নাম আলপনা। কাজী সাহেব, উকিল সাহেব রাফানের এই কথাগুলো শুনে হাঁ হয়ে গেছেন। তাদের মনে হচ্ছে সামনে কোনো শুটিং চলছে। আর তারা তার কথা না হয় নাই বললাম। একবার মাথায় আকাশ ভেঙে পড়া, আরেকবার নিজেকে অনেক ভাগ্যবতী বলেই মনে হচ্ছে। উথালি পাথালি অনুভূতিরা সব জানান দিয়েছে যে এই লোককে হারানো যাবে না, যাই হয়ে যাক। তারা, একে ছাড়িস না, এর চেয়ে ভালো তোকে আর কেউ রাখতেই পারবে না, কেউ না। এই অদ্ভুত অনুভূতির কারণে তারার চোখ চকচক করছে। হাত কচলাতে কচলাতে এক সময় থেমে গেছে। তার বুকের ধরফর শব্দে তার নিজের কানেই তবলা বাজিয়ে চলেছে। এই মনে হয় জ্ঞান হারাবে, গিয়ে পড়বে তার স্বপ্নের রাজকুমারের কোলে। তাহলে কি তারার এতদিনের ফোর্স ম্যারেজের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে? রাকিব বদমেজাজি বড়লোক ঘরের অবাধ্য সন্তান তাকে জোর করে নিয়ে এসেছে বিয়ে করতে। হ্যাঁ, তাই তো হচ্ছে। কিন্তু এখন কি করবে তারা? নিজের বাবা মার কথা ভাবতে তার এতক্ষণের জমানো সাহস চুপসে যাচ্ছে। ভাবছে যদি বিয়ে করেই ফেলে বাবাকে কি বলবে? তার বাবা তো তাকে তাচ্ছই করবে, আর কোনো দিন আপন করে নিবে না। এবার কি হবে তার? এই মানুষটাকে তো তার ছাড়তে ইচ্ছে করছে না, হঠাৎ করে বড্ড আপন বলে মনে হচ্ছে এই অচেনা লোকটাকে। তারার এইসব চিন্তা ভাবনায় মগ্ন থাকতে দেখে রাফান তারার চোখের সামনে তড়ি বাঁচায়। তারা চমকে লজ্জিত মুখ নত করে ডানে বামে তাকাতে থাকে। কিন্তু রাফান আর এভাবে থাকতে পারছে না। এই নাটক এখন আর সহ্য হচ্ছে না তার। বিয়ে করতে এসেছে, বিয়ে করবে, অপর মেয়েকে নিজের আপন বানাবে,
অধিকার পয়দা করবে, যাকে ছাড়া সে থাকতে পারবে না তাকে নিজের করবে। এই জন্যই তো এখানে এত তড়িঘড়ি করে আসা। সেখানে সবাই স্টার জলসা দেখতে বসেছে বলে মনে হচ্ছে, যেখানে নায়ক রাফান ইব্রাহিম মৃধা আর নায়িকা নয়নতারা শেখ। তাই গভীর মুখে বিরক্তি প্রকাশ করে ধমক দিয়ে ওঠে রাফান। কি হলো, বিয়ে করবে না আমায়? বিয়ে না করলে কিন্তু লাশ পড়বে বলে দিচ্ছি। পুরো লাশের বন্যা বইয়ে দেবো আমি। আপনি শান্ত হন প্লিজ, এরকম করবেন না। একটাবার বুঝুন, আমার বাবা মা জানলে আমায় আস্ত রাখবে না, বের করে দেবে বাসা থেকে, আর কোনো দিন আপন করবে না। আমার বাবা মা এসব পছন্দ করেন না, একদমই করেন না। উত্তেজিত ভঙ্গিতে কথাগুলো বলে অসন্তোষীর চোখের জলে নাকের জলে ভাসে। উপস্থিত সকলে বুঝতে পারছে মেয়েটার ভয়ের কারণ, কিন্তু রাফান অন্যমনস্ক হয়ে চেয়ে আছে অসন্তোষী ফিসে যাওয়া রাঙা মুখখানির দিকে। এ জীবনেও তার এই নারীকে দেখা শেষ হবে না মনে হয়। তবে তারা নিজের কান্না থামিয়ে ফেলে। এভাবে এতগুলো লোকের সামনে কান্না করলে কি বলবে সবাই? বলবে না মেয়েটা নাকে কাঁদুনে। তাই তারা আর কাঁদলো না। রাফান আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না। এই অষ্টাদশীকে তাকে একদিনেই পাগল বানিয়ে ফেলে ছেড়েছে সে, সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে। রাফান নিজে দুই হাত তারার দুই গাল রাখে, তারপর আলতো হাতে চোখ মুছে দেয়। রাফান এসব করতে চাচ্ছে না, কিন্তু একা একা এসব কিভাবে যেন হয়ে যাচ্ছে। এটাকে কি বলে? প্রেম নাকি ভালোবাসা, নাকি অবসেশন, নাকি অন্য কিছু? রাফান আর নিজের মনকে কন্ট্রোল করতে পারছে না, একদমই পারছে না। রাফানের আলতো হাতের স্পর্শ পেয়ে তারা শরীর শিহরিত হয়, যেন প্রজাপতির খাঁচা থেকে অসংখ্য প্রজাপতি ছাড়া পেয়েছে আজ। উপস্থিত জনতার কাছে এখন আসলেই এটাকে কোনো মুভি বা ধারাবাহিক নাটক বলে মনে হচ্ছে, আর তারা সবাই সেটাকে উপভোগ করছে। বাহ, কি দারুণ ব্যাপার স্যাপার। কিন্তু রাফান এসব কারো পরোয়া করে না। সে নিজের নিশালো কণ্ঠে তারা চোখে চোখ রেখে বলে, ডোন্ট প্যানিক, কিচ্ছু হবে না, আমি আছি তো। তুমি আমার সেই ফুল যার একমাত্র মালি হয়ে আমি সারাটা জীবন কাটাতে চাই। ফ্লাওয়ার, প্লিজ আমাকে ছেড়ে দিও না, তাহলে ধ্বংস হয়ে যাবে সব। তোরা কি এবার বিয়েটা করবি, নাকি আমি এখন কাজী সাহেব আর উকিল সাহেবকে পাঠিয়ে দিয়ে ক্যামেরাম্যানকে ডাকবো? কোনটা? সবার মনোযোগের 12টা বাজিয়ে দিল পেশায়। কি সুন্দর সিন চলছিল। আহা, রাফানও আর দেরি করলো না, বরং অধৈর্য গলে তারাকে বলে, আমি 1 থেকে 3 গুনবো, তার ভেতরে আমাকে ওই চেয়ারে গিয়ে বসতে হবে। 1, 2। 3 বলার আগে তারা ভদ্র বাচ্চার মতো চেয়ারে বসে পড়লো। আপাতত মরার শখ নেই তার, যা হবে পরে দেখা যাবে। ফ্রিতে এত সুন্দর জামাই কেনা চায়, তাও যদি তাকে এত ভালোবাসে, বেশি প্রস্তুত থাকেছে। কোনো বোকাই হবে যে এ চান্স হারাবে, কিন্তু তারা বোকা না, তবে লোভীও না। আসলে এই লোককে দেখে তার বড্ড নিজের মনে হচ্ছে পৃথিবীতে যদি সবচেয়ে নিরাপদ কোনো আশ্রয় থাকে তার জন্য, তবে সেটাই হচ্ছে এই পাগল লোকটা। তাই তারা তার এই পাগলকে হারাতে চায় না, কোনোদিনও না। পরে আফসোস করে কি আর তাকে পাওয়া যাবে নাকি? তার উপর কথা হচ্ছে, বিয়ে না করলে এই লোক বাঁচতে দিবে নাকি? তাই বিয়েটা করে নয় বুদ্ধিমানের কাজ। বুদ্ধিমতী তারা তার পাগল প্রেমিকের বিয়ে পড়ানো শুরু হয়। কবুল বলার সময় তারা ভয় আর লজ্জায় সিটিয়ে ছিল পুরো। কয়েক মুহূর্তের জন্য সে শকড হয়ে গিয়েছিল, ভাবছিল যা হলো ঠিক হলো তো, পরে আবার এর জন্য আফসোস হবে না তো। যত যাই হোক, একদিনের পরিচয় বিয়ে, ভয় কাজ করা একটা মেয়ের জন্য স্বাভাবিক। বিয়ে পড়ানো শেষে হলে উকিল সাহেব রেজিস্ট্রি পেপারে সাইন করতে দেয়। দুজনেই সাইন করে আর বিয়ের সাক্ষী থাকে বিজয় এবং আলপনা। তারপর হালকা খাওয়া দাওয়ার পর্ব হয়। বিয়ে পড়ানোর পর তারা আর রাফান একবারও একজন আরেকজনের দিকে তাকায়নি। এখন খেতে বসেও তারা তেমন কিছু খেতে পারছে না, তার কাছে সব কিছুই স্বপ্নের মতো ধোঁয়াশা। এদিকে বিজয় ভাবছে তার বন্ধু কি থেকে কি করে ফেললো, আর আলপনা মিটিমিটি হাসছে। তার প্রিয় বান্ধবীর অনাকাঙ্ক্ষিত স্বপ্ন আজকে পূরণ হয়েছে বলে। এই স্বপ্নের কথা আর কেউ জানুক বা না জানুক, আলপনা তো জানি, বেস্ট ফ্রেন্ড বলি কথা। অন্যদিকে কোনো এক্সপ্রেশন ছাড়াই খেয়ে যাচ্ছেন আমাদের মুখ ভার করা বাবু মশাই। তার দুবার আর চোখে
তাকায় তার নতুন বিয়ে করা স্বামীর দিকে তারা, কিন্তু আবারও ইতস্তত বোধ করে চোখ ফিরিয়ে নেয় আর মনে মনে ভাবে, কোথায় এসেছিলি নবীন বরণ উৎসব দেখতে? সেখানে এসে এক লোকের বিবাহিতা বউ হয়ে বসে রইলি। ছে! কাজী সাহেব এবং উকিল সাহেবকে বিদায় জানিয়ে বিজয় রেস্টুরেন্টে ফিরে আসে রাফান। তারা আর আলপনা চুপচাপ বসে ছিল। রাফান ফোন দেখায় ব্যস্ত আর ওরা দুজন একজন আরেকজনের পাশে বসে আছে। তারাদের এবার বাড়ি ফিরতে হবে, বিকেল 4টা বেজে গেছে। এখন বাসায় না গেলে বকা খেতে হবে, সাথে ফ্রি জবাবদিহিতা। তাই রাফানকে ভয় পেল, সেই ভয়কে জয় করে তারা বলে, ভাইয়া শুনছেন, এবার আমাদের বাসায় যেতে হবে। রাফান ফোন থেকে চোখ সরায় না আর মুখের অভিব্যক্তিও পাল্টায় না, বরং স্বাভাবিক ভঙ্গিতে বিজয়কে বলে, আমার বউ তোকে কি বলেছে শুনেছিস? ওদের এখন বাসায় দিয়ে আসতে হবে। রাফানের মুখে আমার বউ কথাটা শুনে তারা লজ্জায় মরে যায়, লজ্জায় লাল হয়ে যায় তার মুখ। ইস কি লজ্জা! আলপনাও হালকা হাসলো, শব্দ করেই হেসে দেয়। বিজয় তখন সবার উদ্দেশ্যেই বলে, তাহলে চলো এবার যাওয়া যাক। তোমাদেরকে তোমাদের বাড়িতে পৌঁছে দিয়ে আমারও যেতে হবে বাড়িতে। সবাই একে একে উঠে পড়ে বসা থেকে। রাফানও ফোন বন্ধ করে পকেটে রেখে কিন্তু চেয়ার থেকে উঠছে না। বিজয় এবার বিরক্ত হয়ে যায়। কি রে, তোকে কি দাওয়াত দিতে হবে নাকি ওঠার জন্য? তাড়াতাড়ি চল, না হলে ওদের বাসায় প্রবলেম হতে পারে। রাফান ফট করে চেয়ার থেকে উঠে দাঁড়ায়, বিজয়ের দিকে এগিয়ে গিয়ে গম্ভীর ভাবলেশীন কঞ্চে বলে, হাগ মি। হ্যাঁ, তিনজন একসাথে বেকুবের মতো চেয়ে থাকে রাফানের দিকে। কি হলো, ইংরেজি ভুলে গেছিস? তাহলে বাংলায় বলছি, জড়িয়ে ধর আমায়। রাফান দুহাত মেলে ধরে, চোখে মুখে একরাশ বিরক্তি, আর বাকিরা তো পুরোই থা। ভাই তুই বিয়ে করেছিস আজকে, আমাকে কেন জড়িয়ে ধরতে বলছিস? আমি কেন বিবাহিত পুরুষকে জড়িয়ে ধরতে পারবো না? সর সামনে থেকে, তোর বউয়ের কাছে যা। বিজয়ের কথায় তার লজ্জায় হাসপাস করতে থাকে। এদিকে রাফান রেগে আগুন হয়ে ধমকে ওঠে বিজয়ের উপর। আই সেইড হাগ মি। আমি পারবো না। বিজয়ের স্পষ্ট স্বীকারোক্তিতে রাফান তেলে বেগুনে জ্বলে ওঠে। বিজয়ের কলা টেনে ধরে শার্ট ছিঁড়েই ফেলে। ভয়ে বিজয় তাড়াতাড়ি করে ব্রাদারলি হাঁক করে আর বলে, আরে ভাই রাগ করিস কেন? রাফান এবার বিজয়ের থেকে নিজেকে ছাড়িয়ে তারার দিকে যায়, গিয়ে আবারও দুই হাত মেলে দাঁড়ায়। আর ঘটে যাওয়া বিজয়ের সাথে কাণ্ড দেখে তারাকে আর আলাদা করে বলতে হয়নি, এমনিতেই ঝাপটি দিয়েই পড়ে রাফানের বুকের উপর। বাপরে, না জড়িয়ে ধরলে তারাকে কি করে ফেলতো কে জানে। তার চেয়ে নিজের স্বামীকে জড়িয়ে ধরবে। আর এমনকি রাফানের ঠোঁটের কোণে দুষ্টু হাসির রেখা খেলে। তারপর দু হাত দিয়ে তারাকে জড়িয়ে ধরে বললে ভুল হবে, বলা যায় আঁকড়ে ধরেছে সারা জীবনের জন্য। আর কোনো ছাড়াছাড়ি নেই। তারাও দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরেছে রাফানকে। 3 ইঞ্চির হাই হিল পরার পরেও রাফানের বুকে মাথা পড়ে তার। এক সময় ভয় ভুলে গিয়ে তারা রাফানের হৃদস্পন্দন শুনে মোহিত হতে থাকে। এই প্রথম নিজের বাবা আর ভাই বাদে অন্য কারো বুকে রয়েছে সে। তারা নিজেকে অনেক বেশি নিরাপদ মনে হচ্ছে। এই বুকে থেকে নিজেকে অনেক মূল্যবান বলে মনে হচ্ছে। এই প্রথম তারাকে কেউ এত গুরুত্ব দিচ্ছে বলে তারার মনে হয়। তাই সেও দুহাতে আঁকড়ে ধরে তাদের ভারী নিঃশ্বাস একজন আরেকজনকে দুর্বল করে দেয় প্রতিনিয়ত। অন্যদিকে বিজয় হাঁ হয়ে চেয়ে আছে। তাহলে তার সাথে এই ব্যবহার করার প্রধান কারণ এটা? হায় আল্লাহ, কি দিন আসলো! এটাও দেখতে হলো। শেষে বিজয়কে নিজের বউকে জড়িয়ে ধরতে চায়, সরাসরি বলতে পারতো। তাই বলে বিজয়ের জামা ছিঁড়ে দিবে? আলপনাও কম অবাক হয়নি। আজকে তার জীবনের সবচেয়ে বেশি আশ্চর্যের দিন। একের পর এক কি যে হচ্ছে, ছাতার মাথা। হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারছে না। এভাবে কখনো হয়? এত ঠিক পাত্রী দেখতে এসে কাবিন করে নেয়ার মতো অবস্থাই হলো। এক দেখাতে কেল্লাফাতে। তারার বাড়ি থেকে একটু দূরেই তারাকে নামিয়ে দেয় ওরা। আগেই আলপনাকে ওরা বাড়িতে দিয়ে তারপর তারাকে নামিয়ে দিয়েছে। তারা গাড়ি থেকে নেমে
একবার রাফানের দিকে তাকায়। রাফান গাড়ি থেকে নামেনি, এখনো সিটে বসে আছে। তারাকে কিচ্ছু বলছেও না দেখে তারা চুপটি করে মাথা নামিয়ে বাড়ির দিকে পা বাড়াতেই দেখে রাফান গাড়ি থেকে নামছে। নেমে তারার মুখোমুখি, একদম মুখোমুখি দাঁড়িয়ে তারাকে গম্ভীর স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করে। ফোন আছে তোমার? তারা মাথা নিচু করে উত্তর দিল। হ্যাঁ। ও ফোনটা দাও। তারা ব্যাগ থেকে ফোন বের করে রাফানের হাতে দেয়। রাফান সোশ্যাল মিডিয়ার সব জায়গায় তারার সাথে নিজেকে অ্যাড করে দেয়। তারপর তারার হাতে ফোন দিয়ে বলে, এখানে আমার নম্বর, সোশ্যাল অ্যাকাউন্ট সব কিছুতে অ্যাড করে দিয়েছি। বাই এনি চান্স আমাকে যদি কোনোদিন তোমাকে একবারের জায়গায় 2 বার কল করতে হয়, তাহলে তোমার খবর আছে, মাইন্ড ইট। ওকে, কিন্তু যদি বাবা মা সামনে থাকে তখন? তখন একটা ছোট টেক্সট করে দিও, তাহলেই আমি বুঝবো। কিন্তু খবরদার, ইচ্ছে করে যদি ভুলেও আমাকে ইগনোর করেছো, তাহলে আই ওয়ন্ট স্পেয়ার ইউ, মাই ডিয়ার ফ্লাওয়ার। তারা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। রাফানও গাড়ির দিকে এগিয়ে বলে, আচ্ছা যাও, এখন বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে আমাকে টেক্সট করবে, কেমন? আচ্ছা। তারা চলে যায়। রাফান তারা চলে যাওয়ার আগ পর্যন্ত তাকিয়ে থাকে। বিকেলে 6টার দিকে তারা রাফানকে মেসেজ দেওয়ার জন্য ফোন হাতে নেয়। হাতে নিয়ে দেখে রাফান নিজের নাম্বার মাই হানি দিয়ে লিখে সেভ করে রেখেছে। তারার চোখে বড় বড় ফাঁকার সৃষ্টি হয়। হাঁ হয়ে তাকিয়ে আছে। এক মুহূর্তে সারাদিনের কাহিনীগুলো চিন্তা করে লজ্জায় হাত দিয়ে মুখটাকে ঢাকে। ইস! তারপর নিজের মুখের থেকে হাত নামিয়ে হোয়াটসঅ্যাপে গিয়ে দেখে একই নিক নেম দিয়ে সেভ করা। মুচকি হেসে তারপরে মেসেজ লিখে, আমি পৌঁছে গেছি, ফ্রেশ হয়েছি মাত্র। আপনি বাড়িতে গিয়েছেন? তারার মেসেজ দেখে রাফার মুচকি হাসে। বাড়িতে আসার পর ফোন হাতে নিয়ে এই মেসেজের জন্য বসেছিল সে। এখন মেসেজ পেয়ে রিপ্লাই করলো। ইয়েস মাই ডিয়ার ফ্লাওয়ার। রাফানের ফোনে তারার নাম্বার সেভ করা মাই ফ্লাওয়ার, একটা ফুল প্রজাপতি ইমোজি দিয়ে খুব যত্ন করে দিয়েছে এই নাম। আচ্ছা, আপনি আমাকে ফ্লাওয়ার বলে ডাকেন কেন? কৌতূহলী অষ্টাদশী রাফানকে প্রশ্ন করলো। রাফান মেসেজের উত্তরে লিখলো, জানি না। কেন জানেন না কেন? এত কিছু তোমার জেনে কাজ নেই, যাও গিয়ে পড়াশোনা করো। নতুন কলেজে উঠেছো, এখন মন দিয়ে পড়াশোনা করবে, আর আমি যা বলবো তাই 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 করবে। আচ্ছা। তারা স্যাড ইমোজি দিয়ে আফলানি হয়ে গেল। রাফান এবার শব্দ করে হেসে উঠল। ডিভানে হেলান দিয়ে নিজের পাগলামির কথা নিজেই চিন্তা করতে লাগলো। কেন কেন আজকে নিজেকে এতটা দুর্বল কেন লাগছে, তাও এই সামান্য মেয়েটার কাছে? নিজেই নিজেকে প্রশ্ন করে, তুই এটা কি করে পারলি? একটাই উত্তর দেয় ওর এই দুর্বল মন। তুই এই মেয়েকে ছাড়া অসহায়, তোর যোগ্যতা নেই ওকে ছাড়ার। ওকে ছাড়লে তুই বাঁচবি না। রাফান দীর্ঘশ্বাস ফেলে। ডিভানে হেলান দিয়ে চোখে হাত দিয়ে ঘুমিয়ে পড়ে। আর ডিভানের পাশে টেবিলে পড়ে থাকতে দেখা যায় কতগুলো গিফট বক্স। রাত প্রায় 11টা বাজে। তারা সবে মাত্র রাতের খাবার খেয়ে ঘরে এলো। ভাইব্রেশন করে ফোন ভাইব্রেট করতে দেখে ফোনটা তুলে দেখলো কে কল দিয়েছে। নাম্বার দেখে তারা লজ্জা পায়। জলদি করে দরজাটা লাগিয়ে দিয়ে কল রিসিভ করে। তারা হ্যালো বলার সাথে সাথে আগে ওপাশ থেকে হ্যালো বলে রাফান। রাফানের এই হাস্কি স্বরের হ্যালোর আওয়াজ পেয়ে বুঝতে পারে রাফান ঘুম থেকে হয়তো কিছুক্ষণ আগেই উঠেছে বা এখনই উঠে তাকে কল করেছে। তারা শরীর শিহরণ জাগে। সে নিজেকে সামলে কাঁপা কাঁপা গলায় বলে, ঘুমিয়েছিলেন এতক্ষণ? হুম ডিনার করবেন না? করবো তো। তারা এবার হাত জোরে জোরে কাঁপছে, আর কথা বেরোচ্ছে না মুখ দিয়ে। দাঁত দিয়ে চোখ কামড়ে নিজেকে কন্ট্রোল করে, কিন্তু তার কন্ট্রোলের 12টা বাজিয়ে দিয়ে রাফান আবারও হাসকি স্বরে ফ্লাওয়ার বলে ডাকে। তারা এক হাত দিয়ে মুখ চেপে রেখেছে, চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে। ফোনটাও ভয় কাটতে পারছে না। কি মুশকিল! অষ্টাদশী এবার নিজেকে সামলাবে কি করে? ফ্লাওয়ার, হাই ফ্লাওয়ার। তারা কিচ্ছু বলো না। রাফান ডিবানির শুয়ে থেকে মুচকি মুচকি হাসছে। তারাকে সামনে না দেখেও তারার মনের উথাল পাথাল যে বুঝতে পারছে, তাই আরেকটু মজা নেওয়ার জন্য ইচ্ছে করে আরো গম্ভীর আরো হাসকি গলায় তাকে শুধলো। হ্যাঁ ফ্লাওয়ার, কথা বলছো না কেন? এইটুকু ডাকেও যদি লজ্জা পেয়ে যাও, তাহলে ভবিষ্যৎ প্ল্যানিং করবে কি করে?
হ্যালো মিসেস মৃধা, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? এই লোকটা এবার তারাকে পাগলি বানিয়ে দেবে না, আর কথা বলা সম্ভবই না। তারা চোখ বন্ধ করে বলে, ফোন ফোন কাটি না, আমার অনেক ঘুম পেয়েছে। আপনিও ডিনার করুন, গিয়ে রাখি। আচ্ছা, এই আমি কল কাটতে বলেছি? রাফান এতক্ষণ স্বাভাবিক থাকলেও ফোনটা কাটার কথা শুনে রেগে যায়। তার বউ, সে যতক্ষণ পর্যন্ত না মন ভরছে ততক্ষণ কথা বলবে, সেখানে তারা সাহস হয় কি করে ফোন কাটার কথা বলার? রাফান তো তারাকে এই অধিকার দেয়নি। শোনো, আমি যদি না বলি তুমি আর কল কাটবে না, ইটস মাই অর্ডার। আর যদি আমার কথা না শুনো তাহলে তোমার কপালে শনি আছে বলে দিলাম। এতক্ষণ যাবৎ শুধু আমার ভালো রূপটাই দেখেছো, খারাপ রূপটা আমি তোমাকে দেখাতে চাই না। রাফানের চোখে মুখে স্পষ্ট রাগ, তীক্ষ্ণ চোখে পড়লে সামনে কেউ তাকে খেয়েই ফেলতো। এখন তারার এতক্ষণে শিরন জাগানো অনুভূতিগুলো রাফানের কথায় মাটি চাপা পড়ে। তারপর ভয় ভয় বলে, ঠিক আছে, আর কাটবো না। আপনি না বললে আর কখনো ফোন কাটবো না। দ্যাটস মাই বেবি গার্ল। ঠিক আছে, এবার গিয়ে ঘুমাও। কালকে ঠিক সময়ে কলেজে এসে পড়বে। আর যদি কোনো সমস্যা হয়, যেই সমস্যাই হোক না কেন, সবার আগে আমাকে জানাবে। আচ্ছা ঠিক আছে। রাফান ফোন কেটে দেয়। তারপর ভাবে তার ফুলকে সে কোনোদিনও নিজের খারাপ রূপটা দেখাবে না, কারণ যদি এই রূপ দেখে তার মায়াবতী তাকে ছেড়ে চলে যায় তখন সে কি করবে? তার এই পাগলামো তখন কে সামলাবে? তাই রাফান সিদ্ধান্ত নিল যে সে সবসময় তারার সাথে নরম ব্যবহার করবে, যেন তারা তাকে কোনোদিনও ছেড়ে না যায়। সকাল 7টায় তারার মা তন্দ্রা শেখ তারাকে ঘুম থেকে চেঁচিয়ে উঠায়। 100 বার আলার্ম বাজার পরও ঘুম ভাঙে না তারার। মায়ের ধমকে তবেই ঘুম থেকে উঠে সে। সকাল 8টায় তারা রেডি হয়ে নাস্তা করে বের হয় কলেজের জন্য। তবে প্রতিদিনের থেকে আজকের ব্যাপারগুলো অনেক স্পেশাল। আজ তারার কলেজে প্রথম ক্লাস, আবার আজ বৈবাহিক জীবনে তারার একদিন হতে চলল। মনে মনে ভাবলো আজকে দেখা হবে নাকি তার সাথে। মনটা যে উতলা হয়ে আছে তাকে এক নজর দেখার জন্য। রিক্সা নিয়ে কলেজের সামনে আসতেই দেখে আলপনাও কলেজে ঢুকছে। তারাকে দেখে কলেজের সামনে অপেক্ষা করছে। তারা রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে গেটের কাছে আসে। আলপনা তারার হাতে গুঁতো মেরে বলে, কিরে বান্দর, কাল মেসেজ দিয়েছিলাম দেখিসনি কেন? নাকি এখন দুলাভাইকে পেয়ে আমাকে ভুলে গেছিস? কোনটা? দেখ, ফাজলামো করবি না। আমি এমনিতেই কালকে অনেক শক ছিলাম, তাই ওই ব্যাপারে আর কথা বলতে চাইনি। আলপনা আর কথা বাড়ায় না। দুজন মিলে কলেজের ভেতর ঢুকে সেই ক্লাস 1 থেকে দুজনে একসাথে পড়াশোনা করছে। একজন আরেকজনকে ছাড়া এক পাও নড়ে না। যত রাগ করে থাকুক না কেন, কেউ কাউকে ছাড়বে না। সকাল 9টায় ক্লাস শুরু হয় আর 11:15 টিফিনের সময়। কিন্তু দুজনের একজনও টিফিন আনেনি, ক্যান্টিনে খাবে বলে। তারাদের সাথে আরও দুজন ফ্রেন্ড ছিল, মাহা আর বাণী। সবাই একসাথে ক্যান্টিনে গিয়ে খাবার খেতে খেতে গত দিনের ঘটনা শেয়ার করে। মাহা আর বাণী ওদের কথা শুনে প্রথমে বিশ্বাস করতে চায়নি, কিন্তু তারার ফোনে মেসেজ দেখে বিশ্বাস করে। যেই রাফান ইব্রাহিম কলেজ থেকে শুরু করে ভার্সিটির সব মেয়ের ক্রাশ, সে রাফান ইব্রাহিম দেখা একটা মেয়েকে বিয়ে করে ফেলবে, তাও তুলে নিয়ে গিয়ে। অবিশ্বাস্য। টিফিন করা শেষ করে 4 বান্ধবী গল্প করতে করতে ক্যাম্পাসে হাঁটতে বের হয়। সাদা কলেজ ড্রেসের সাথে একটা ফ্রান্স বেনি করে রাখা তারা চলে। সামনে বেবি হেয়ারগুলো একা একাই বের হয়ে যাচ্ছে। ক্লিপ লাগানোর পরও বাদ মানছে না। ডান চোখের নিচে হালকা কালো তেল, কাছে না আসলে বোঝা যায় না। সব মিলে তাকে কলেজ ড্রেসটা অনেক মানিয়েছে। 4 বান্ধবী মিলে ক্যাম্পাসে ঘুরতে ঘুরতে পেছন থেকে একটা পৌরশালী আওয়াজ ভেসে আসে। পিছনে ঘুরে দেখে নীল রঙের শার্ট আর কালো প্যান্ট পরা এক যুবক, খুবই সুদর্শন পুরুষ। দেখে মনে হচ্ছে ভার্সিটির ক্লাস শেষ করেই আসলো। সেটার নাম হচ্ছে লিখন তালুকদার, এখানকার ইকোনমিক্স ডিপার্টমেন্টের ছাত্র। তারা চিনে না, কিন্তু মাহাদের এলাকায় থাকায় মাহা ছেলেটাকে দেখেই চিনে ফেলল। ছেলেটা মুখে হাসি নিয়ে এগিয়ে আসছে তারাদের দিকে। না, ঠিক তারাদের দিকে না, তারার কাছে আসছে এই ছেলেটা। তারার সামনে এসে দাঁড়িয়ে ওপর নিচ থেকে পর্যন্ত তারাকে দেখলো। নেম প্লেটে নয়নতারা লেখা, সেটা দেখে হাসি মুখে বলল,
নয়নতারা, নাইস নেম, আই লাইক ইট। ফ্রেশার? হ্যাঁ। হালকা ইতস্তত বোধ করে তারা উত্তর দিল। এমনিতেই খালকে একজনের নজরে পড়ে বিয়ে করতে হয়েছে তাকে, আর এখন আরেকজন এসে এভাবে তাকিয়ে আছে। কি করবে সে? তারাকে হাসপাস করতে দেখে লিখন মজার ছলে বলে, কি ভয় পাচ্ছ কেন? তুলে নিয়ে যাচ্ছি না তোমায়। তারার এবার বিরক্ত লাগছে ছেলেটার কথায়। কেমন গায়ে পড়ে এসে তার সাথে কথা বলছে। তাই তারা সবাইকে উদ্দেশ্য করে বলে, ক্লাসে যাব আমি, ভালো লাগছে না আর হাঁটতে। তোরা গেলে চল, না হলে আমি একাই গেলাম। কি হলো মিস, ইগনোর করছেন? ও মিস নয়, মিসেস। তারার পেছন থেকে একটা গম্ভীর পুরুষালী আওয়াজ ভেসে আসছে। সবাই ঘুরে পেছনে তাকাতেই চোখ পড়লো ব্ল্যাক শর্ট স্লিভের টি শার্ট আর ব্ল্যাক প্যান্ট পরা, মাথায় হেলমেট পরা ছেঁড়া ব্যক্তিটি। মিসেস মানে? লিখন কপাল কুঁচকে একবার হেলমেট পরিহিত ব্যক্তিটির দিকে তাকায়, আরেকবার তারার দিকে তাকায়। মানে আবার কি? যা শুনেছিস তাই। এখন সেটা বলিস না যে তুই কানে কম শুনিস। অবশ্যই তোর মনে হয় মানুষের দ্বারা আর কি বা আশা করা যায়। তাচ্ছিলের স্বরে রাফান লিখনকে বলে। উপস্থিত সবাই এখন রাফানের দিকে চেয়ে আছে। লিখন চোখ গরম করে দেখিয়ে রাফানকে জিজ্ঞেস করে, ওর বিয়ে হয়েছে কি হয়নি সেটা তুই জানলে কি করে? আর দি গ্রেট রাফান ইব্রাহিম কবে থেকে মেয়েদের ওপর ইন্টারেস্ট দেখানো শুরু করলো রে? জানতাম তো। রাফান হেলমেটের উপর ভিসর খোলে, তীক্ষ্ণ চোখে তাকায় লিখনের দিকে, তবে চোখে রাগের লেশ মাত্র নেই। রাফান কিছুটা হেয়ালি করে লিখনের উত্তর দেয়, আমার বউ, আমি জানবো না তো কে জানবে? আর একটা কথা ঠিক বলেছিস, রাফান ইব্রাহিম মেয়েদের উপর ইন্টারেস্ট দেখায় না শুধু তার ফ্লাওয়ার ছাড়া। অ্যান্ড নয়নতারা ইজ মাই ফ্লাওয়ার, মাই লেডি। লিখনের চোখ ধারালো হয়, মুখে শয়তানি হাসি। রাফান আর লিখনের শত্রুতা অনেক বছরের, বলতে গেলে জাত শত্রু। যদিও রাফান ওকে পাত্তা দেয় না, কিন্তু লিখন সব সময় রাফানকে টেক্কা দিতে চায়। রাফান যেসব জিনিসে ইন্টারেস্ট দেখায় সব কিছুতেই লিখন নাক গলায়। এটা তার স্বভাব, কিন্তু রাফান ওকে বরাবরই পাত্তা না দেওয়ার তালিকায় রেখে দিত। লিখনের চোখে মুখে হিংসা আর রাগ একসাথে ফুটে উঠেছে। তারাকে দেখে ভালো লেগেছিল তার কাল, কিন্তু কথা বলতে যাওয়ার আগেই শুনে ওরা বের হয়ে গেছে। আজ ভেবেছিল কথা বলবে, পরিচিত হবে, কিন্তু আজ শুনে তার পরমা শত্রুর বউ সে। লিখন রেগে গেলেও রাগ প্রকাশ করে না, বরং শয়তানি ভঙ্গিতে রাফান আর তারাকে বলে, ওয়াও, তাহলে তো আরো মজা হবে। কিন্তু নয়নতারা কি দেখে তুমি ওর সাথে বিয়ে করে বসলে আর কাউকে পেলে না? লিখনের কথা রাফান রেগে গিয়ে ওকে মারার জন্য উদ্যত হয়, কিন্তু রাফান মারতে যাওয়ার আগে তারা দমকে ওঠে লিখনের উপর। শুনুন, আমি কাকে বিয়ে করব, কাকে ভালোবাসবো সেটা একান্তই আমার ব্যাপার। আপনাকে সে বিষয়ে নাক গলাতে হবে না। আর যদি আমাকে আবার ডিস্টার্ব করেন তো খারাপ হয়ে যাবে। নিজের বউয়ের এরকম প্রতিবাদী আর সাহসিকতা দেখে রাফান মুগ্ধ। একেবারে মনের মতো বউ হয়েছে তার, যেমন মিষ্টি তেমন ঝাল তেমনই তেতো। তাই সে দেখতে চায় তার বউ কিভাবে নিজেকে প্রোটেক্ট করে। সেই জন্য রাফান আপাতত কিচ্ছু বলে না। লিখনের হাবভাব দেখে মনে হলো তারা ওকে বিনোদন দিচ্ছে হাসির কথা বলে। ব্যঙ্গ করে লিখন তারাকে বলল, ও মা, তাই? এত সাহস তোমার? জানা ছিল না তো। আমি তো আবার ক্রাশ খেয়ে গেলাম। এবার তো আমাকে আমার লাগবেই। দরকার পড়লে হাত ধরে তোমার সামনে থেকেই তোমাকে নিয়ে যাও। এক খুশিতে মাটিতে লুটিয়ে পড়ে লিখন। কথাটা আর শেষ করতে পারল না, তার আগে শক্তপোক্ত হাতের ঘুষি খেয়ে ক্যাম্পাসে গড়াগড়ি খাচ্ছে। তা দেখে ক্যাম্পাসে সবাই হাঁ করে ওদের দেখছে। রাফানের চোখ রাগে লাল হয়ে গেছে, কান থেকে গরম ধোঁয়া বের হচ্ছে। অতিরিক্ত রাগে তার হাতের রগগুলো ফুলে উঠেছে। দুই হাত মুষ্টিবদ্ধ করে তাকিয়ে আছে মাটিতে পড়া লিখনের উপর। তেড়ে গিয়ে আবার লিখনের কলার টেনে ধরে ওকে উঠিয়ে নিজের মাথার হেলমেট পরেই লিখনের মাথা ইচ্ছা মতো বাড়িয়ে দিচ্ছে। লিখনের মাথা ফেটে রক্ত গড়িয়ে পড়ছে। রাফান তাতে দাঁত চিবিয়ে লিখনকে মারতে মারতে বলে, এই সারা, তোকে কোনোদিন কিছু বলিনি বলে কি ভেবেছিস আমার কোনো ক্ষমতা নেই?
আমার ফ্লাওয়ারের হাত ধরবি তুই? আমার ফ্লাওয়ারের? তোর এই হাতের আমি কি অবস্থা করব জানিস তুই? যে তোর হাত দেখবে সেই ভয় জ্ঞান হারাবে। সাহস কি করে হয় তোর আমার সামনে এসব বলার, তাও আবার আমার বউকে? লিখনকে নিচে ফেলে রাফানের পায়ের বুট দিয়ে লিখনের 2 হাত পিষে ফেলেছে রাফান। লিখনের হাত পুরো থেতলে গেছে। তারা, আলপনা, মাহা, বাণী সব ভয় পেয়ে গেছে। পরিস্থিতি বেসামাল দেখে তারা দৌড়ে রাফানকে আটকায়। রাফানের হাত ধরে কোমর ধরে টানতে থাকে, কিন্তু শক্তিতে কুলে উঠতে পারছে না। তারপরেও বারবার টেনে রিকোয়েস্ট করে বলে, প্লিজ এরকম করবেন না, এসব ঝামেলায় জড়ানোর দরকার নেই। অনেক মেরেছেন, এরপর আরো মারলে বাঁচবে না। প্লিজ এবার ছেড়ে দিন। তারার হাত ঝাড়ি দিয়ে রাফান তারার উপর হুঙ্কার দিয়ে বলে, ক্লাস নেই তোমার? যাও ক্লাসে যাও। আর এক পাও যেন ছুটির আগে বাহিরে না পড়ে। গো। রাফানের ধমকে তারা লাফ দিয়ে দূরে সরে যায়। রাফানের মাথা প্রচণ্ড গরম। এরপর সব রাগ তারার উপর পড়ার আগেই তারাকে নিয়ে আলপনারা চলে যায় ক্লাসে। অনেক টিচাররাও মারামারি দেখছে, কিন্তু রাফানের ভয়ে তারাও কিচ্ছু বলার সাহস পাচ্ছে না। রাফান লিখনকে ইচ্ছে মতো মেরে তারপর ওর পিঠের উপর ডান পা দিয়ে পরা দিয়ে বলে, নেক্সট টাইম যদি কোনো দিনও শুনেছি তুই আমার বইয়ের ধারে কাছেও যেতে চেষ্টা করেছিস, আই সোয়ার আই উইল কিল ইউ, শালার দুশ্মন। রাফান রাগে ঘট ঘট করতে করতে বাইক নিয়ে চলে যায়। আজকে বিজয় আসেনি, তাই রাফানকে আটকানোর মতো কেউ ছিল না। রাফান কলেজের সামনে এসেছিল তার বউকে একটু দেখবে বলে, কারণ ছুটির সময়ে সে থাকতে পারবে না, তার কাজ আছে। কিন্তু এখানে এসে এরকম হবে ভাবেনি। সব কিছু এলোমেলো অবস্থাতেই রাফান চলে যায়, তারার সাথে আর দেখা করে না। দুপুর 2টোয় ছুটি হয় তারার। 4 জন একসাথে বের হয় ক্লাস থেকে। মাহা আর বাণী তারার সাথে অনেক মজা করেছে তখনকার ওই ঘটনা নিয়ে, কিন্তু তারা চিন্তা হচ্ছে রাফানকে নিয়ে। ছুটির পর তাকে আশেপাশে কোথাও দেখতে পেল না তারা। কোনো ঝামেলায় পড়ে যায়নি তো আবার? দুপুর 2টা 20-এ তারা বাসায় পৌঁছায়। গোসল করে হাত মুখ ধুয়ে খেতে বসে। তারার বাবা অফিসে আর ধ্রুব ডে শিফট স্কুলে পড়ে, তাই সেও বাসায় নেই, শুধু মা আর সে। তারা খেতে খেতে নিজের মার সাথে কলেজের ক্লাসের ব্যাপারে, শিক্ষক শিক্ষিকাদের ব্যাপারে কথা বলে। তারার মাও নিজের কলেজের প্রথম দিনের ঘটনা শেয়ার করে। খাওয়া শেষ করে উঠে তারা নিজের বেডরুমে গিয়ে দরজা লাগিয়ে ফোনটা হাতে নিয়ে শুয়ে পড়ে। তারপর কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে মেসেজ করে। আপনি ঠিক আছেন? কোনো রিপ্লাই আসে না মেসেজের। তারার চিন্তা আরও বাড়তে থাকে। আজকে আবার নিজেকে মনে মনে সান্ত্বনাও দেয়, হয়তো কোনো কাজে আটকে গেছে তাই মেসেজ দিতে পারছে না। এসব চিন্তা করতে করতেই দেখলো ফোনে কল এসেছে। ভেবেছিল রাফান কল করেছে, কিন্তু ফোন উঠিয়ে দেখে মাহার নম্বর। ফোন রিসিভ করে হ্যালো বলার আগে মাহা উত্তেজিত হয়ে বলে, জানিস দোস্ত কি হয়েছে? লিখন ভাইয়াকে তার বাবা মা লন্ডনে নিয়ে যাচ্ছে চিকিৎসা করাতে। তার অবস্থা নাকি খুব খারাপ, বিশেষ করে 2 হাত নাকি শুনলাম থেতলে গেছে একেবারে। ভাইয়া মনে হয় অনেক মেরেছে রে। তারা উদাস মনে বলে, লিখনের উপর তারার অনেক রাগ হয়েছিল ঠিক, কিন্তু এত ক্ষতি চায়নি। তবে তারাও কি করবে, সে তো আটকাতে গিয়েছিল। তখন রাফানি তো তারার কথা শুনেনি। ফোনের ওপাশ থেকে আবারও কথা বলে মাহা, লিখন ভাইয়াকে তার বাবা মা লন্ডনে নিয়ে যাচ্ছে চিকিৎসা করাতে। তার অবস্থা নাকি খুব খারাপ, বিশেষ করে 2 হাত নাকি শুনলাম থেতলে গেছে একেবারে। ভাইয়া মনে হয় অনেক মেরেছে রে। দোস্ত তুই সাবধানে থাকিস, আর ছেলেদের থেকে দূরে থাকিস। তারার এই কথাটা পছন্দ হয়নি, তাই রেগে মেগে সে বলে, আজব তো, আমি কেন কোনো ছেলের কাছে যাব? এখন ওরা যদি সেদে সেদে মার খেতে চায় তাহলে সেটা কি আমার আর আমার স্বামীর দোষ নাকি? ওরা আমার থেকে দূরে দূরে থাকলেই তো হলো। আমার স্বামী তো আর পাগল নয় যে ওদের শুধু শুধু মারতে যাবে। টুস করে ফোনটা কেটে দেয় তারা। তার স্বামী অনেক ভালো তার কাছে, হ্যাঁ একটু বেশি রাগী, কিন্তু তারাকে তো অনেক ভালোবাসে, তাই না? দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যে, আর সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল। মেসেজের রিপ্লাই আর এলো না। রাতের বেলা অধৈর্য হয়ে তারা আবারও মেসেজ করলো, কোথায় আছেন আপনি? খুব ব্যস্ত নাকি? সেদিন রাতেও আর কোনো মেসেজ আসেনি।
পরের দিন সকালে তারা কলেজে যায় টিফিন টাইমে বের হয়ে রাফানকে দেখার উদ্দেশ্যে, কিন্তু তখনও রাফানের দেখা মেলে না। ছুটির সময় মন খারাপ করে তারা বের হয়ে যায় কলেজ থেকে, সাথে আলপনা, মাহা আর বাণী। কলেজ থেকে বের হয়ে বান্ধবীরা ঠিক করে ফুচকা খাবে। তারার মন ভালো ছিল না বলেই সবাই মন ভালো করতে ফুচকা খেতে চলে গেল। প্রত্যেকে এক এক প্লেটে করে ফুচকা নিল। দারুণ খেতে ফুচকাগুলো। ঝালে সবার চোখ দিয়ে পানি পড়ছে। ঝালের চোটে নাকের জল চোখের জল এক হয়ে নাক টানতে টানতে তারা আলপনাকেই বলে, একটা টিস্যু দে তো।